প্রিয় লিসেনার্স, আশা করছি আগের এপিসোডের মতো এবারের এপিসোডটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন শুরু করি আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা। আর প্রথম ঘটনা যার থাকছে তিনি আপনাদের সকলের প্রিয় চুয়াডাঙ্গার হাফিজ। দিলু মিয়ার ঘটনা তো আপনাদের মনে আছে। এই দিলু মিয়ার ঘটনাটি যিনি এনে দিয়েছিলেন তিনি হচ্ছেন এই হাফিজ। আর এবারের ঘটনাটি খুবই অন্যরকম, আশা করছি এটিও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এবারের এপিসোড। আর এবারের এপিসোডের প্রথম ঘটনাটি, হাফিজের ঘটনা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই। আমার নিজের কাছেও হাফিজের ঘটনা খুবই ভালো লাগে। একদম অর্গানিক ঘটনা, গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে সংগ্রহ করেন, স্পেশালি মুরব্বীদের কাছ থেকে। আর যাদের বয়স অনেক বেশি তারা কিন্তু অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী। তো এমনই একটি ঘটনা সংগ্রহ করেছিলেন ওনার এক আত্মীয়ের কাছ থেকে। মূলত উনি ঈদের পর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামে ঘুরতে যান। বাঘাডাঙ্গা গ্রামের খুব কাছেই ভারত বাংলাদেশের বর্ডার, আর এই বর্ডারের পাশেই ওনার এক নানা শ্বশুরের বাড়ি। আর এই ঘটনাটি ওনার সেই নানা শ্বশুরের কাছ থেকে তিনি শুনেছিলেন। ঘটনাটি ব্যতিক্রম হওয়ায় ওনার নিজের কাছেও ভালো লেগেছে এবং আমাদের জন্য তিনি নিয়ে এসেছেন ঘটনাটি। ওনার নানা শ্বশুরের নাম মোহাম্মদ আরশাদ মিয়া। তার দুটি চোখের মধ্যে একটি চোখ পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে, আরেকটি চোখ মোটামুটি ভালো আছে। তিনি 2 মাস পর পর ঢাকাতে চিকিৎসা করাতে আসেন এবং ওনার নানা শ্বশুর ওনার বাড়িতে, মানে এই হাফিজ ভাইয়ের বাসায় আসেন। উনি খুবই একজন সহজ সরল এবং ভালো মানুষ। ওনার জন্য হাফিজ দোয়া চেয়েছেন এবং অচিরেই ওনার নানা শ্বশুর একটি ছবি আমাদের গ্রুপে আপলোড করবেন বলে বলেছেন। তো ওনার নানা শ্বশুর যেভাবে ঘটনাটি বলেছেন তার মতো করেই উনি বলার চেষ্টা করেছেন, আমিও উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ঘটনাটি ইন্ডিয়ার একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বলিপুর। এই বলিপুর গ্রামে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। মূলত এই বলিপুর গ্রামটি আরশাদ নানার নানা বাড়ি। এই নানাবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। এটি কলকাতা শহরের একটি গ্রাম। ঘটনাটি 1960 সালের দিকে মূলত ঘটেছিল। ওনার নানা শ্বশুর ঘটনাটির কিছু অংশ নিজে প্রত্যক্ষ করেছিলেন। এখন তার বয়স 77 থেকে 80-র মতো, আর তখন বয়স ছিল 17 থেকে 20-এর মধ্যে। যখন ঘটনাটি ঘটে তখন বলিপুর গ্রামের যদি বর্ণনা দেওয়া যায় তাহলে সবার ঘটনাটি বুঝতে কিছুটা সুবিধা হবে। বলিপুর গ্রামটিতে সেই সময় এক পাশে নদী, এই নদীর পানিতে সবাই গোসল করত, এখান থেকে মাছ ধরত এবং এই নদী দিয়ে অন্য কোনো গ্রামেও যাওয়া যেত। এই জন্য সেই সময় 4 থেকে 5টি নৌকা ছিল ওই বলিপুর গ্রামে। আর এক পাশে দীর্ঘ জায়গা ছিল অরক্ষিত জঙ্গল। সেই সময় বলিপুর গ্রামে একটা প্রবাদ ছিল, এই জঙ্গলে কেউ যদি ভুল করেও ঢুকে যেত তাহলে সে আর কখনোই নিজ ঠিকানায় ফেরত আসতে পারত না। কোথায় যে চলে যেত কেউ বলতে পারত না। অনেকেই নাকি চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, এতটাই ভয়ঙ্কর ছিল সেই জঙ্গল। আর 2 পাশে ছিল চাষাবাদের জমি, এর মধ্য দিয়ে ছিল অন্য গ্রাম বা শহরে যাওয়ার রাস্তা। তখনকার সময়ে এই বলিপুর থেকে অন্য গ্রামের দূরত্ব ছিল কম করে হলেও 10 কিলোমিটার। আর এই গ্রামে সেই সময় যারা বসবাস করতেন তাদের সিংহভাগ ছিল মুসলিম। তখনকার সময় এখনকার মতো কিন্তু এতটা ঘন বসতি ছিল না, সব মিলিয়ে 300 পরিবার ছিল এই বলিপুর গ্রামে। এবারে আমরা মূল ঘটনায় আসি। সময়টা ছিল শীতকালের শেষের দিকে। একবার ওই গ্রামের মানুষ খেয়াল করেন যে গ্রামের পশু পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, স্পেশালি পাখি। বন্য পশু তো খুব একটা দেখা যেত না। আগে অন্য গ্রাম থেকে বা পাশের ওই জঙ্গল থেকে অনেক পাখি গ্রামে আসতো, সেগুলো আর গ্রামে আসছে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর বলিপুর গ্রামের মানুষ দেখেন যে এই গ্রামে পাখির সংখ্যা অনেক কমে গেছে। কিছুদিন পর লক্ষ্য করেন যে কোনো পাখি আর দেখা যাচ্ছে না। কিন্তু তারা বাড়িতে যেসব গৃহপালিত পশু পোষে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো কিন্তু সব ঠিক আছে। এমনকি কুকুর বিড়ালও সব ঠিক আছে। শুধু গ্রামের পাখিগুলাই নাই।
তখন এই গ্রামের মানুষ পাখি খোঁজা শুরু করে যে পাখি গেল কোথায়। এই আরশাদ নানাও তখন সকলের সাথে পাখি খুঁজতে গিয়েছিল, যে অন্তত একটা পাখি যদি দেখতে পাওয়া যায়। কিন্তু না, কোনো পাখি পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে অবাক হলেও বিষয়টা কিন্তু তেমন একটা গুরুত্ব দেয়নি, কারণ বিষয়টা কারো ব্যক্তিগত না, আবার সম্মিলিতও না। তারা খেটে খাওয়া মানুষ, চাষাবাদ করে। পাখি থাকলো আর না থাকলো এটা নিয়ে আসলে অতটা মাথা ব্যথা হওয়ার কারণটা না থাকাই স্বাভাবিক। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলে শীত শেষের দিকে তো এই কারণে পাখিগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। আবার কেউ বলে পাখিরা হয়তো পাশের জঙ্গলের ভিতরে আছে বা অনেক দূরে চলে গেছে, এই জন্য হয়তো আমাদের এখানে কোনো পাখি নেই, বা এখানে খাবারের সংকট এই জন্য চলে গেছে। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। এভাবে এক এক সপ্তাহ চলে যায়, কিন্তু গ্রামের একজন ব্যক্তিও কোনোভাবে একটি পাখিও দেখতে পায় না। ছোট বড় কিছুই না, কোনো পাখি না। একদিন মাঝরাতে ওই গ্রামেরই এক ব্যক্তি, তার নাম হচ্ছে প্রদীপ ঠাকুর, তিনি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গ্রামে তো স্বাভাবিকভাবে ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে, কোনো কোনোটা আবার বেশ দূরেও থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি কাজ সেরে ফেরার সময় উনি খেয়াল করেন যে 15 থেকে 20টা বড় বড় পাখি। পাখিগুলোর মুখ ছিল নাকি পুড়ে যাওয়া মানুষের মুখ যেমন হয় ঠিক তেমন। ওনার ভাষ্য মতে আমরা যেরকম উট পাখি দেখি ওই রকম বড় বড় পাখি। পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা পাখি কালো রঙের, কিন্তু তাদের পাগুলো আগুনের মতো জ্বলছে। পাখিগুলো এদিক ওদিক ঘুরে ঠিক যে জঙ্গলের দিকে, মানে জঙ্গলটা যেদিকে ছিল ওই দিকে চলে যায়। উনি এই জিনিসটা দেখে খুব ভয় পান। উনি তড়িঘড়ি করে বাসায় এসে শুয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা সবাইকে জানান। প্রদীপ ঠাকুরের কথা শুনে কেউ কেউ বিশ্বাস করেন, আবার কেউ কেউ হেসেই উড়িয়ে দেন। কেউ কেউ বলে পাশে জঙ্গল আছে, ওখান থেকে হয়তো বড় পাখি আসতেই পারে, কারণ ওই জঙ্গলে কি আছে আমরা তো আসলে জানি না। গ্রামের মানুষ ভয়ে তো ওখানে ঢোকেই না, কি আছে না আছে আমরা কিভাবে বলবো, কত বড় পাখি তো থাকতেও পারে। এতদিন আসে নাই, গ্রামে অনেক পাখি ছিল এই জন্য আসে নাই, দেখো যেহেতু এখন গ্রামে পাখি নাই এজন্য হয়তো আসছে। এরকম এক একজন এক রকমের মন্তব্য করে। তো প্রদীপ ঠাকুর যখন এই ঘটনাটি বলেন, তখন এই হাফিজ ভাইয়ের নানা শ্বশুর সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনার দুদিন পর সকালবেলা গ্রামে একজন মাঝ বয়সী পাগলের আবির্ভাব ঘটে। ওনার বয়স আনুমানিক 50+ হবে। ওই পাগল এসে গ্রামের 3 রাস্তার একটা মোড় ছিল, ওই মোড়ের মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল। ওই পাগল এসে তেঁতুল গাছের নিচে বসে থাকে। পাগল কারোর সাথে একটি কথাও বলতো না, নিজের মতো করে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে। গ্রামে কোনো পাগল আসলে আমাদের মধ্যে কিন্তু কিছু মানুষ খুব কৌতূহলী হয়ে যায়, তাদের মধ্যে কৌতূহল জাগে। ঠিক তেমনি কিছু মানুষ এসে ওই পাগলকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসছে, কেন এসছে, নাম কি, এমন বিভিন্ন টাইপের প্রশ্ন করতে থাকে। কিন্তু ওই পাগল কোনো কথা বলে না। কেউ কেউ বলে যে পাগলকে বিরক্ত করতে নেই, আবার কেউ কেউ বলে যে এই লোকটি সরকারের গোয়েন্দা, আবার কেউ কেউ বলে বেটা চুরি করতে এসেছে, এর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু ওই পাগল কিন্তু কোনো কথা বলে না, এক মনে বিড়বিড় করে কি যেন বলেই যায় বা পড়েই যাচ্ছে, কেউ বুঝতে পারে না সেটা যে সে কি পড়ছে। এখন গ্রামের মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তখন ওই সময়ে গ্রামের যারা পঞ্চায়েত সদস্য ছিলেন তারা সবাইকে বলেন যে কেউ যেন ওই পাগলকে বিরক্ত না করে। আর গ্রামের যে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের কথা সবাই মেনে নেয়। তারপর সবাই যে যার মতো কাজে চলে যায়। তখনকার সময় সন্ধ্যার দিকে খুব কম মানুষই বের হতো। তো যারা বিশেষ কোনো প্রয়োজনে বের হতো তারা দেখতো ওই পাগলটি নামাজ আদায় করছেন। পরদিন থেকে গ্রামের লোক খেয়াল করতে থাকে ওই পাগলটি নামাজের সময় হলে উনি ওনার ওই জায়গায় নিয়মিত নামাজ আদায় করছেন। এবং ওই তেঁতুল গাছের আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য হোক বা অন্য কারণেই হোক যদি বের হতো ঘর থেকে, সবাই খেয়াল করতেন যে ওই পাগল নামাজ পড়ছে। যারা দেখতেন যে এই বিষয়টা, পরদিন এসব নিয়ে আলোচনা হতো, তারা আলোচনা করতেন অন্য মানুষের সাথে। পাগলের এমন আচরণ দেখে ওই গ্রামের অনেকেই ওই পাগলের প্রতি মায়া সৃষ্টি হয়। অনেকেরই সেই মায়া সৃষ্টি হওয়ার জায়গা থেকে ওই পাগলকে যে যেটা পারে খাবার টাবার দেয় আর কি। খাবার দিয়ে আসলে সে সাথে সাথে খেত না,
পাগলের কাছে রেখে আসতে হতো। পাগল তো কথা বলে না। একটা মানুষ কিছু দিলে আমরা হ্যাঁ বা না বলি বা ইশারাই বলি, কিন্তু ওই পাগল কিছু বলে না, কোনো ইশারাও দেয় না। তো গ্রামের মানুষ খাবার রেখে চলে আসতো। তো ওরা যখন তাদের প্লেট বা গ্লাস নিতে আসতো, তখন দেখতো ওই পাগল খুব সুন্দর করে খেয়ে এই প্লেট গ্লাস পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম ধুয়ে টুয়ে। গ্রামের মানুষ আরো একটা জিনিস খেয়াল করতে শুরু করলেন, যে ওই পাগল যে তেঁতুল গাছের নিচে বসতেন, সেখানে বেশ অনেকগুলো পাখি দেখা যাচ্ছে, এবং কিছুদিনের মধ্যেই গ্রামে আগের মতো পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে, এবং আগের মতোই গ্রামে পাখি ভরে গেছে। দিন দশেক যাওয়ার পর ওই পাগল একটা কাজ করতে থাকেন। প্রতিদিন একটি করে বাড়িতে যেতেন এবং ওই বাড়িতে এক গ্লাস পানি ছিটিয়ে দিয়ে আসতেন। উনি যখন 10 থেকে 12টি বাড়িতে এভাবে পানি ছিটিয়ে দিয়েছেন, তখন একটি ঘটনা ঘটে। উনি সর্বশেষ যে বাড়িতে পানিটা ছিটিয়ে দিয়ে এসেছেন, ওই বাড়ির কাছের একটি বাড়ির ছিল, ওই বাড়ির মালিকের নাম ছিল আন্টু প্রামাণিক। সকালে উঠে এই আন্টু প্রামাণিক খেয়াল করেন যে ওনার গোয়ালে 2টি বড় বড় গরু মিসিং, মানে গরু নাই। এইটা দেখে তো ওনার মাথা খারাপ হয়ে যায়। গেরস্থর যদি গরু হারায় তার কেমন লাগে। ওনারা সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। তখন ওনাদের ওই পাগলের উপর সন্দেহ যায়, যেহেতু ওই রাতের আগের দিন পাশের বাড়িতে পানি ছিটিয়ে দিয়ে এসেছিলেন ওই পাগল, এবং উনি যে কি কারণে পানি ছিটিয়ে দিলেন সেটা তো আর কাউকে বলতেন না। সকালেই বাড়ির যে পুরুষ মানুষ আছে সবাই তড়িঘড়ি করে ওই পাগলের কাছে চলে যান, এবং কোনো কিছু জিজ্ঞেস না করে পাগলকে মারতে শুরু করেন। যখনই ওই পাগলের গায়ে আঘাত করে, তখনই ওই পাগল মুখ দিয়ে গোঙানোর মতো শব্দ করতে থাকে। তখন আশপাশের লোকজন এসে তাদেরকে ঠেকায়, এবং সবাই বুঝতে পারে যে এই পাগল আসলে একজন বোবা। তখন সবাই বলে এই পাগলকে না মেরে তাকে এখানে রেখে পঞ্চায়েতকে খবর দিতে। গ্রামের সবাই পাগলকে ধরে রাখে। পঞ্চায়েত এসে এই পাগল কে জিজ্ঞেস করে, মানে ইশারা করে জিজ্ঞেস করতে থাকে যে সে গরু সম্পর্কে কিছু জানে কিনা। কিন্তু ওই পাগল ওই প্রথম ইশারায় বলে দেয় যে সে গরু বিষয়ে কিছু জানে না, এবং ওই পাগল বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে যে সে এই গ্রামের ভালোর জন্য এসেছে। কিন্তু তার কথাটা কেউ ওইভাবে বুঝতে পারে না। বারবার যখন চারদিক থেকে সবাই চাপ দিতে থাকে, তখন সে চুপ থাকে। অনেক সময় ধরে তাকে নানা প্রশ্ন করা হয়, তার বাড়ি কোথায়, নাম কি, কোথা থেকে এসেছে, সবকিছু ইশারায় জিজ্ঞেস করে, কিন্তু সে এরপরে ইশারাতেও কোনো কিছু বলে না। এই সময় উপস্থিত পঞ্চায়েত প্রধানরা পাগলের উপর খুব ক্ষিপ্ত হয়, এবং ওনাকে বেত্রাঘাত করা হয়। তার শরীর থেকে রক্তও ঝরতে থাকে। এই পাগলের শরীরে যখন আঘাত করে, তখন ওই পাগল আকাশের দিকে ইশারা করে হাত দিয়ে, মানে না না এরকম বলতে থাকে। আমরা হাত দিয়ে এরকম না না বুঝাই না, যে না না আসো না আসো না এরকম। তো মনে হচ্ছে আকাশ থেকে কেউ আসতে চাচ্ছে নিচে, কিন্তু ওই পাগল আসতে নিষেধ করছে। যাই হোক, তাকে যখন আঘাত করছে তখন উপস্থিত অনেকেরই মায়া হয়। তারা বলে যে আচ্ছা, সে যে গরু নিয়েছে এটা কি তোমরা কেউ দেখছো? কেউ তো দেখো নাই। সে গরু চুরি করছে এটা কেউ দেখো নাই, আর তাকে মারতেছো। তাকে আর একটা আঘাতও কিন্তু করা যাবে না। বেশ কিছু লোক তার পক্ষে দাঁড়িয়ে যায়। তো এখন কি করা? সে তো বোবা, আর সে তো পাগল, সে গরু চুরি কেন করবে? যাই হোক, পঞ্চায়েত যারা সদস্য ছিলেন তারা সবাই মিলে এবং গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেয় যে পাগলকে গ্রামে রাখা যাবে না, যেহেতু সকলের একটা সন্দেহ তার দিকে চলে গেছেই। এরপরে ছোটখাটো চুরি হলেও সবাই তাকে সন্দেহ করবে, সুতরাং তাকে না রাখাটাই ভালো হবে, যে চোর হোক আর না হোক। তো সবাই মিলে ওই পাগলকে গ্রাম থেকে নৌকায় করে অনেক দূরে রাখে আসে আর কি, মানে যাতে করে ওই পাগল আর ফেরত আসতে না পারে। আর যে কয়েকজন ভালো মানুষ ছিলেন যারা ওই পাগলের পক্ষে ছিলেন, এদের মধ্যে কয়েকজন পাগলকে ইশারায় বলে দেয়, তারাও নৌকায় ছিল, তারাও গিয়েছিল সাথে, যেন পাগলের কোনো ক্ষতি না হয়। এবং পাগলকে ইশারায় বলে, তুমি ভাই আমাদের গ্রামে আর কোনোদিন এসো না। কোনোদিন যদি তুমি আমাদের গ্রামে এসো, যদি তাহলে কিন্তু এখানে কিছু লোকজন আছে যারা তোমার উপর ক্ষিপ্ত আছে, তারা কিন্তু তোমাকে পিটিয়েই মেরে ফেলবে। তো এইভাবে ইশারায় বোঝায়। তো পাগলকে অনেক দূরে একটা জায়গায় নিয়ে নদী পার করে ছেড়ে দিয়ে আসা হয়। কিন্তু এই যে পাগলের উপর এত বাজে আচরণ হলো, এরপরও কিন্তু ওই পাগল সবসময় চুপচাপ ছিল। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এই হাফিজ ভাইয়ের যে নানা শ্বশুর, উনি কিন্তু এই পর্যন্ত বলিপুর গ্রামে ছিলেন। এরপর উনি নিজ গ্রামে চলে আসেন। তারপর যে নানা ওনাকে এই ঘটনাটি দিয়েছেন, উনি তো নিজেই প্রত্যক্ষ করেছিলেন এই পর্যন্ত। এরপর উনি যে বাঘাডাঙ্গা গ্রামে চলে আসেন,
এরপর তিনি যখন আবার ওই বলিপুরে বেড়াতে যান, তখন উনি সবার কাছে পরবর্তীতে যে ঘটনা ঘটেছিল সেইটা শোনেন। বিশেষ করে ওনার মামা ঘটনাটি নানাকে যেভাবে বলেছে আর কি। তো ওই পাগলকে রেখে আসার পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। ওই দিন মধ্যরাতে সবাই কুকুরের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতটাই জোরে হচ্ছিল, মনে হচ্ছে 20 থেকে 25টা কুকুর একত্রে ডাকলে যত জোরে শব্দ হবে ঠিক তত জোরে শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে রাস্তা দিয়ে বিশাল কোনো প্রাণী অনেকগুলো একসাথে হেঁটে যাচ্ছে, এবং হেঁটে যাওয়ার কারণে রাস্তার মাটি পর্যন্ত মনে হচ্ছে কাঁপছে। মৃদু ভূমিকম্প হচ্ছে, ধপ ধপ শব্দ হচ্ছে, হাঁটার শব্দ। এই ঘটনা পুরো গ্রামের মানুষ যারা ওই রাতে জেগেছিল বা কোনো কারণে ঘুমায়নি, তারা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করেন। আর এই ঘটনা ঘটেছে কিন্তু ওই পাগলকে দুপুরে গ্রাম থেকে বের করে দিয়ে আসার পর, ওই দিনের রাত থেকে। পরের দিন সবাই একটা জিনিস খেয়াল করেন যে ওই পাগলের গায়ে যারা আঘাত করেছিল তাদের প্রত্যেকের গায়ে জ্বর এবং শরীরে আঘাতের চিহ্ন। তাদের সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাদের জ্বর আসার কারণ কি আর শরীরে আঘাতের চিহ্ন কেন, সবাই একটা কথাই বলে, রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে কে যেন তাদেরকে একটা চিকন লাঠি দিয়ে, তাদের সংখ্যা হবে 2 জন এবং বয়স 20 থেকে 22 বছরের মতো হবে, খুব রাগান্বিত ভাবে পিঠে আঘাত করছে। এই আঘাতের জন্য তারা খুব জোরে জোরে চিৎকার করছে। এরই মধ্যে ঘুম ভেঙে যায়। তারা দেখে তাদের পিঠে অনেক ব্যথা, পিঠে আঘাতের চিহ্ন, আর এর মধ্যে তাদের চিৎকারে তো বাড়ির সবার ঘুম ভেঙে যায়। এবং পরিবারের লোকজন সবাই এসে দেখে যে প্রত্যেকটা ব্যক্তির পিঠে চিকন চিকন দাগ, মনে হচ্ছে খুব জোরেই তাদেরকে আঘাত করা হয়েছে। তখন সবাই বুঝতে পারে তারা স্বপ্নে যে বিষয়টা দেখেছে আসলে এটা স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। এদিকে রাতে যে প্রাণী চলাচলের শব্দ পাচ্ছিল সবাই, এই বিষয় নিয়ে তারা কথা বলে যে রাতে কুকুরগুলো কেন সবাই একসাথে এত জোরে জোরে ডাকছিল। আমার মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছিল রাস্তা পর্যন্ত কাঁপছে। এইসব নিয়ে যখন গ্রামের সবাই একত্রে বসে কথা বলছিল, তখন 2-1 এসে বলে তারা নাকি সকাল থেকে গ্রামে কোনো কুকুর বিড়াল দেখে নাই, এমনকি পাখিও পর্যন্ত দেখে নাই। এইভাবে এক কথা 2 কথায় গ্রামের মানুষজনের মধ্যে জানাজানি হয়ে যায় এবং গ্রামের সবাই দেখে ঘটনাটি সত্য। পুরো গ্রামে যেখানে কুকুর বিড়াল অনেকগুলো ছিল, পাখিও স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এক রাতের মধ্যে কোথায় চলে গেল এগুলো? এই ঘটনাগুলো কিন্তু ওই পাগলকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরের দিন সকালে ঘটেছে। গ্রামে কেউ কেউ বলে আগেও তো পাখিগুলো চলে গিয়েছিল, পরে আবার ফেরত আসবে। এদিকে কি ঘটে, ওই যে নদীতে দুপুরের দিকে একটা মানুষকে দেখা যায়। যাক, মানুষজন অনেকেই গোসল করতে যান। ওই সময় খেয়াল করে নদীর উল্টো দিক থেকে একজন মাঝি 2টা গরু এবং একজন বয়স্ক মানুষকে নিয়ে এই বলিপুর গ্রামের দিকে আসছে। মাঝিকে সবাই চিনত, কিন্তু সাথে যে আসছে তাকে তো কেউ চিনতে পারছে না। কিছু সময় পর যখন তারা নদীর কিনারে চলে আসে, তখন অনেকেই বলে ওঠে, আরে এই গরু তো আন্টু প্রামাণিকের গরু, এই গরু তুমি কোথায় পেলে? তখন মাঝির সাথে আসা ওই ব্যক্তি গ্রামের মানুষকে বলে, আমাকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে চলেন, আমি সব খুলে বলবো ঘটনা। তখন সবাই মিলে ওই গরু আর ওই লোককে নিয়ে পঞ্চায়েতের কাছে যান, মানে পঞ্চায়েত প্রধানের কাছে যান। যখন গ্রামে জানাজানি হয়ে যায় আন্টু প্রাণিকের হাড়ি জয় গরু পাওয়া গেছে, তখন কৌতূহলবশত বলিপুর গ্রামের মানুষ ওই তেঁতুল গাছের তলায় উপস্থিত হয় এবং আন্টু প্রামাণিক ও তার পরিবারের লোকজনও চলে আসেন। গ্রাম পঞ্চায়েতের লোকজন ওই যুবকের নাম জিজ্ঞেস করেন। যুবক বলতে বয়স্ক লোক আর কি, মধ্যবয়স্ক লোক। ওই বয়স্ক ব্যক্তি তার নাম বলেন, কিন্তু হাফিজ ভাইয়ের নানা শ্বশুর নামটি মনে করতে পারেননি, নামটি ভুলে গেছেন আর কি। তবে যতটুকু বলছেন তার নাম নিজাম মিয়া হইতে পারে, তো আমরা ধরে নিলাম নাম নিজাম মিয়াই। তো তার নাম হচ্ছে নিজাম মিয়া। তখন সবাই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন যে এই গরু সে কোথায় পেয়েছে। তখন নিজাম মিয়া বলেন, এই গরু গত পরশু রাতে আন্টু প্রামাণিকের বাড়ি থেকে তার ছেলে চুরি করেছে। তখন তাকে জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কোথায়? তখন সে বলে, বলিপুর গ্রামের পাশের 2টি গ্রাম পর একটি গ্রামের নাম বলে, নামটিও মনে করতে পারেননি হাফিজ ভাই নানা শ্বশুর। যাই হোক, যখন ওই গ্রামের নাম বলে তখন উত্তেজিত জনতা ক্ষেপে উঠে, কেউ কেউ ওই বয়স্ক লোককে মারধর করতে থাকে। তখন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ওই বয়স্ক ব্যক্তিকে মারতে নিষেধ করেন। পঞ্চায়েত প্রধানরা ওই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কেন আবার এই গ্রামে গরু ফেরত নিয়ে এসেছো? তুমি তো জানো যে তোমার প্রাণ সংশয় আছে এখানে আসলে। তখন ওই নিজাম মিয়া বলে, তার ছেলে গত পরশু রাতে যখন গরু চুরি করে নিয়ে বাড়িতে যায় কোনো সমস্যা ছাড়াই, তো গরু নিয়ে বাড়ি ফেরত আসে, সারাদিন কোনো সমস্যা হয়নি,
গরুকে খেতে দেয়, স্বাভাবিকভাবে গরু কোনো সমস্যা ছাড়াই খাওয়া দাওয়া করে, সবকিছু স্বাভাবিকই ছিল। ঘটনা শুরু হয় গত মাঝরাতে। তার ছেলে এবং তার দুটি সন্তান রয়েছে, তার ছেলের বউ রয়েছে। তো সবাই প্রতি রাতের মতো ঘুমাতে গিয়েছে। মাঝরাতে আমার ছেলের নাম ধরে কেউ ডাকতে থাকে। এই ডাক তার ছেলে আর ছেলের বউ দুজনই শুনতে পান। ওনারা ভাবে হয়তো প্রতিবেশী কেউ এত রাতে বিপদে পড়েছে, তাই হয়তো ডাকাডাকি করছে। যখন আমার ছেলে আর তার বউ দুইজন মিলে ঘরের বাইরে আসে, তখন তারা দেখে দুইটা ছেলে, বয়স আনুমানিক 20 থেকে 22 বছরের মতো হবে। তারা বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর চেহারা খুবই সুন্দর, তারা সবাই একই পোশাক পরে আছে, আর সব পোশাকগুলো ছিল সাদা। তখন তার ছেলে বলে ওঠেন, তোমরা কারা আর আমার নাম ধরে ডাকছো? আমি তো আগে কখনো তোমাদেরকে দেখিনি। এই কথা বলার সাথে সাথে ওই দুইটা ছেলে দুইজনে 2 হাত লম্বা করে এই নিজাম মিয়ার ছেলেকে ঠাস করে থাপ্পড় মেরে বসে, এবং থাপ্পড় এত জোরে ছিল যে তার ছেলে ছিটকে পড়ে গিয়েছিল নাকি। তো নিজাম মিয়া বলে যে আমার ছেলেকে 20 থেকে 25 ফুট দূর থেকে হাত লম্বা করে থাপ্পড় মারে। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, আর ছেলের থাপ্পড় খেয়ে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলে। তখন এই দুইজনের মধ্যে একজন বলে ওঠে আমার ছেলেকে যে এই গরু চুরি করে তুই খুব বড় অন্যায় করেছিস, তোর জন্য আমাদের ওস্তাদ অপমানিত হয়েছে। কালকের মধ্যেই গরু ফেরত দিয়ে আসবি আর নিজে স্বীকার করবি সবকিছু। আমাদের কথা যদি না শুনিস তাহলে তোর যে দুটি সন্তান আছে তাদের সহ তোর গোষ্ঠীদেরকে যে যেখানে আছে সবাইকে আমরা কঠোর শাস্তি দেব। এই কথা বলে ওই ছেলে দুটি আবারও হাত লম্বা করতে থাকে, আবারও মারে এক চর। এরপরে তারা আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যেতে থাকে এবং একটা পর্যায়ে তারা মনে হয় হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমার ছেলে তার সেন্স ফিরে পায় এবং সাথে সাথে সকলকে বলে যে এই ঘটনা এখন কি করা যায়। তখন বাবা হিসাবে আমি তাকে বলি যে তুই তাহলে ফেরত দিয়ে আয়, কিন্তু ও তো নিজে চুরি করেছে, ও ফেরত দিতে গেলে খুব একটা ঝামেলা হতে পারে, অনেকে ওর উপর ক্ষিপ্ত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমি বয়স্ক মানুষ, আমি এসেছি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে। আমি আমার ছেলের কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি গরু ফেরত দিতে এসেছি। তো তখন উপস্থিত অনেকেই ওই বয়স্ক মানুষকে মারতে উদ্যত হয়, 2-1 কিলঘুষি মারেও। এক পর্যায়ে গ্রাম পঞ্চায়েতের লোকজন নিষেধ করেন এবং বয়স্ক মানুষ সবাইকে কথা দেয় তার ছেলে আর কোনোদিন চুরি করবে না, তাকে সবাই যেন ক্ষমা করে দেয়। গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেয় যেহেতু অন্যায় করেছে তার ছেলে, এখন ছেলের শাস্তি তোর বাবাকে দেয়া যায় না। তখন পঞ্চায়েতের লোকজন বলে যে ঠিক আছে, আপনি গ্রাম ছেড়ে চলে যান। যার গরু চুরি হয়েছিল সে আন্টো প্রামাণিককে গ্রাম পঞ্চায়েত এবং অন্যরা ভৎসনা করতে থাকে, এই কারণে যে কোনো কিছু না বুঝে সেই পাগলের গায়ে হাত দেওয়াটা ছিল বিশাল বড় এক অপরাধ। তখন গ্রামে অনেকেই মত দেন সেই পাগলকে যেখানে রেখে আসা হয়েছিল ওইখানে গিয়ে পাগলের কাছে ক্ষমা চেয়ে আবার তাকে গ্রামে ফিরিয়ে আনার জন্য। গ্রাম পঞ্চায়েতের কাছে অনেকেই প্রস্তাব দেয়, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলে মেনে নেয় এবং কয়েকজনকে দায়িত্ব দেয় যে পরদিন আর কি এরা যাবে, পঞ্চায়েতের লোকজনও যদি সময় পায় তারাও যাবে এবং পাগলকে খুঁজে নিয়ে আসবে। ওরা কিন্তু খোঁজে, যেখানে ছেড়ে দিয়ে আসা হয়েছে এরপরে তন্ন তন্ন করে অনেকগুলো গ্রাম খুঁজেছে, কিন্তু ওই পাগলকে নাকি একজন লোকও দেখেনি। এভাবে অনেক খোঁজাখুঁজি করার পরও যখন তার হদিস পায় না, পরে তারা গ্রামে ফেরত আসে, যায়, খুঁজে, আবার ফেরত আসে। একটা সময় মানুষ বিষয়টি ভুলে যায়, এভাবেই শেষ হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটছিল যেটা শুরুতে কয়েকদিন কেউ ওইভাবে খেয়াল করেনি। গ্রামে ভয়ানক কিছু ঘটনা ঘটা শুরু করে। প্রায় দিনই কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হতে থাকে। একবারে একসাথে না, প্রতি রাতে 4-5 জনের বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এরকম জিনিসগুলো মিসিং হয়ে যায়। এইভাবে মিসিং হতে হতে গ্রামের অর্ধেকেরও বেশি গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হয়ে যায়। গ্রামে তো এই বিষয় নিয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে ওই যে ওই পাগল যেই বাড়িগুলোতে পানি ছিটিয়ে দিয়েছিল সেই সব বাড়ির কিন্তু কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হচ্ছিল না। সেই সকল বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং ছিল।
মানে ওগুলো বাদে সবগুলোতে মিসিং হচ্ছিল। এই ঘটনার ঠিক পর একদিন রাতে গ্রামের এক মহিলা ওয়াশরুমে গিয়েছিলেন, তার স্বামীকে ডেকে উঠেছিলেন, তার স্বামীকে সাথে নিয়ে গিয়েছিলেন। তো যখন, আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুম একটু দূরেই হয়, তো যখন ওই মহিলা তার কাজ সেরে ওয়াশরুম থেকে ফিরে আসছে, তখন মহিলা তার স্বামীকে বলে, দেখো আকাশে ওইগুলা কি? তখন ওই মহিলা তার স্বামী একসাথে দেখেন আকাশে এক ঝাঁক বিশাল পাখি উড়ে যাচ্ছে, এবং এই পাখিগুলো তাদের দু পা দিয়ে গরু ছাগল এইগুলো, মানে ঈগল পাখি যেভাবে ধরে নিয়ে যায় না, এগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এইটা দেখে তো তারা দুজনই খুব ভয় পায়, তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। সকালে এই কথা সবার সাথে শেয়ার করে। তখন গ্রামের সব মানুষ সকলে একত্র হয়ে পঞ্চায়েত যারা সদস্য তাদেরকেও ডাকতেন, সবাই আসে। বিশেষ করে পুরুষ সদস্যদের ডাকা হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে পালা করে তারা পাহারা দেবে। প্রত্যেক বাড়ি থেকে একজন সদস্য নিয়ে টিম করা হবে প্রতিটি পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার জন্য, যাতে করে তারা বিষয়টা বুঝতে পারে যে জিনিসগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে। এই গরু ছাগল কি চুরি হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী এসে নিয়ে যাচ্ছে, নাকি এই গ্রামে কোনো অদৃশ্য শক্তির থাবা পড়েছে। এই পাহারা যখন দেওয়া শুরু হয়, তখন আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই পাহারা দেওয়ার মধ্যে কিন্তু এইবার আর গরু ছাগল হাঁস মুরগি মিসিং হচ্ছে না। এইবার যেটা হচ্ছে সেটা হলো, গরু ছাগল হাঁস মুরগি তাদের বাড়িতেই থাকছে, তাদের মালিকের বাড়িতে, কিন্তু মৃত অবস্থায় থাকছে, মানে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু এসে প্রাণীগুলোর ঘাড় ভেঙে দিয়ে গেছে, রক্ত শুষে নিয়ে গেছে। এভাবে কয়েকদিন পাহারা দিয়েও কোনো ফলাফল পাওয়া গেল না। ঠিক প্রতিদিনই কারো না কারো বাড়ি থেকে গরু ছাগল হাঁস মুরগির এই অবস্থা হচ্ছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা গ্রামের সকলের সাথে পরামর্শ করে যে আসলে গ্রামে হচ্ছেটা কি জানার জন্য। কারণ এরই মধ্যে 5-6 দিন পাহারা দিয়েছে, অথচ সমস্যা কিন্তু থেমে নাই। তাহলে মৃত অবস্থায় পশুগুলোকে কেন পাওয়া যাচ্ছে? আগে তো একদম মিসিং হয়ে যেত, এখন মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে পাহারার কারণে। আবার পাহারা যারা দিচ্ছে এরাও এই কয়েকদিনের মধ্যে কেউ কিছুই দেখলো না। এর মধ্যে একজন বৃদ্ধ বলে ওঠেন যে উনি একটা জিনিস দেখেছেন। সেটা কি? ওই বৃদ্ধ বলেন, গত রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো বলে উঠলাম। রাতে অজু করতে কলপারে গেলাম। অজু শেষ করে যখন ঘরে ফিরবো, আর যেহেতু কলপার তখন আমার বাসার ঘর থেকে একটু দূরেই, তখন আমার কানে একটা শব্দ ভেসে আসে। মনে হচ্ছে অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম যারা পাহারা দিচ্ছে এরা মনে হয় একসাথে চলাচল করছে, এই জন্য এত শব্দ হচ্ছে। তারপরেও যেহেতু গ্রামে একের পর এক পশু পাখির এই অবস্থা হচ্ছে, তাই আমি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আড়াল থেকে কিছু জিনিস দেখি। আমি দেখি মোটামুটি 2-3 মিনিট পরে দেখেছিলাম যে অনেকগুলো কালো কুকুর রাস্তা দিয়ে আসছে, এবং কুকুরগুলো সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং প্রতিটি কুকুরের পিঠে বামন আকৃতির একটা প্রাণী বসা ছিল, এবং এই প্রাণীটির গায়ে সজারুর মতো বেশ কাটা রয়েছে। তারা খুব ধীরে ধীরে চলাচল করতে থাকে। এরা কিছু সময় দৃশ্যমান থাকার পর আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এটা ওই বৃদ্ধ বলেন, এবং বৃদ্ধ এটাও বলেন যে এটা দেখার পর উনি খুব ভয় পেয়েছিলেন, তাড়াতাড়ি ঘরে এসে নামাজে দাঁড়িয়ে পড়েন। এই কথা শোনার পর এবং গ্রামে যা ঘটছে সবকিছু মিলিয়ে সবাই বুঝতে পারেন যে গ্রামে কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেন আশেপাশে যত কবিরাজ, ইমাম সাহেব এবং পণ্ডিত ঠাকুর আছে সবাইকে আগামীকাল বিকেলে এই গ্রামে আসার জন্য দাওয়াত করো, আমাদের গ্রামের সমস্যার সমাধানের কথা বলো। কেউ যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই সবাই মিলে উপযুক্ত সম্মানই দেব। তখন উপস্থিত অনেকেই বলতে থাকে, অমুক গ্রামে আমার জানার মধ্যে একজন ভালো কবিরাজ আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো ইমাম আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো পণ্ডিত ঠাকুর আছে। তখন গ্রাম প্রধানরা এই সবার নাম ঠিকানা লিখে নেয়, এবং গ্রাম থেকে কিছু লোককে দায়িত্ব দেওয়া হয় যে তারা গিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে যেন দাওয়াত দেয় এখানে আসার জন্য। বিশেষ করে আগামীকাল বিকালের মধ্যে সবাই যেন আসে। আর যারা পাহারা দিচ্ছে তারা আজ রাতেও পাহারা দেবে। এরপর সবাই যার যার মতো চলে যায়। পরদিন বিকেলে সেই তেঁতুল গাছের নিচে গ্রামের সবাই এক জায়গায় হয়। ওই রাতেও কিন্তু কয়েকটি বাড়িতে গরু ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে, রক্তশূন্য অবস্থায়। যাই হোক, সবাই যখন এক জায়গা হয় সেখানে
বাইরে থেকে যারা আসে তারা সব ঘটনা শোনেন এবং বলেন যে আপনারা ওই পাগলকে তাড়িয়ে খুবই ভুল একটা কাজ করেছেন। উনি হয়তো কোনো একটা উদ্দেশ্যে গ্রামে এসেছিলেন, তবে যতটুকু আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওই পাগল আপনাদের গ্রামকে রক্ষা করতে এসেছিলেন। তখন উপস্থিত গ্রাম পঞ্চায়েত প্রধানরা বুঝতে পারেন তারা ওই পাগলকে তাড়িয়ে দিয়ে কি মারাত্মক ভুলটাই না করেছেন। ওখানে যে সকল উপস্থিত ইমাম, পণ্ডিত, কবিরাজ যারা এসেছিলেন তাদের প্রত্যেকেরই একটাই মতামত ছিল, এই গ্রামে কোনো পিশাচ গোষ্ঠীর নজর পড়েছে। একটা না, দুইটা না, অনেকগুলো পিশাচের নজর পড়েছে এই গ্রামে। এবং তারাও এটাও বলেন যে আমাদের বিশ্বাস ওই বোবা পাগল আবার আসবে এবং সেই এই পিশাচগুলো থেকে আপনাদেরকে ইনশাল্লাহ মুক্ত করবে। বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে একজন প্রবীণ লোক ছিলেন। তো উনি বলেন এই গ্রামের ভালোর জন্য আপনার প্রতিটি বাড়ি থেকে চাল ডাল তুলে সবাই মিলে একটা দোয়ার আয়োজন করেন। এই চাল ডাল রান্না করে প্রত্যেকটি বাড়িতে খাবার পৌঁছে দেবেন এবং এটা করবেন বিকালের দিকে। আমার বিশ্বাস ওই পাগল এই দোয়ার অনুষ্ঠানে আসবেন। তার এই কথায় অন্য পণ্ডিতরাও বা ইমাম যারা এসেছিলেন তারা সম্মতি দেন যে হ্যাঁ, এটা হতে পারে, আমরা শুনেছি যে আগে এই ধরনের কোনো ঘটনা ঘটত। সেই অনুযায়ী ওই প্রবীণ ব্যক্তি এই পরামর্শটা দিয়েছিলেন। সেই মোতাবেক গ্রামের যারা প্রধান ছিলেন এবং যুবক ছিলেন, গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন, বিশেষ করে যুবকদেরকে যুবকদের দায়িত্ব দেওয়া হয় যে পরদিন গ্রাম থেকে চাল ডাল তুলে দোয়ার আয়োজন শুরু করা হয় যেন, আর গ্রামের প্রত্যেকের বাড়িতে সেই খাবার যেন পৌঁছে দেওয়া হয় রান্নার পরে। ঠিক আসরের নামাজ শেষে যখন ইমাম সাহেব দোয়া শেষ করছেন এমন সময় সবাই খেয়াল করেন একটা সাদা ঘোড়ায় চড়ে একজন মানুষ আসছে। এবং যখন ওই ঘোড়া উপস্থিত মানুষের কাছাকাছি চলে আসে সবাই দেখতে পারেন এই ঘোড়ায় করে আসা ব্যক্তিকে সেই পাগলের মতো দেখাচ্ছে। সবাই বলতে থাকে এই তো সেই পাগল যাকে তারা আঘাত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল। কিন্তু এখন এই পাগলের বেশভূষার অনেক পরিবর্তন হয়েছে, তার পোশাক থেকে যেন উজ্জ্বল আলো বের হচ্ছে। তখন ঘোড়ায় করে আসা ব্যক্তি সবাইকে সালাম দেন, সবাই তার সালামের উত্তর দেন এবং সবাই অবাক দৃষ্টিতে ওই লোকটির দিকে তাকায়, কারণ পাগল তো কখনো কথা বলতো না। আর ঘোড়ায় বসে থাকা ওই ব্যক্তি কথা বলে ওঠে যে আপনারা ভাবছেন যে আমি কথা বলছি কিভাবে, আসলে আপনারা যাকে ভাবছেন আমি সেই ব্যক্তি নই, আমি তার যমজ ভাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুর রহিম আর আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমরা দুজন যমজ ভাই। আমরা দুই ভাই দেখতে একই রকম, কিন্তু আমার ভাই আব্দুর রহিম জন্ম থেকেই বোবা। ও বোবা হলেও আল্লাহর কুদরতে ও ধার্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি। সে দিন এবং রাতের বেশিরভাগ সময় আমল করেন এবং সে আমল করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে যে জিন জাতির অনেক বোবা সন্তান আমার ভাইয়ের কাছ থেকে এসে দীক্ষা নেয়। আব্দুর রহমান হুজুর বলে আমাদের বাড়ি পাকিস্তানে। আমার ভাই আপনাদের গ্রামকে এবং এই গ্রামের মানুষকে বাঁচাতে এসেছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেন নাই। তখন গ্রাম প্রধান যারা ছিল সবাই তাদের ভুলের জন্য আব্দুর রহমান হুজুরের কাছে ক্ষমা চান। তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করে আপনার ভাই এই গ্রামে কেন এসেছিলেন এবং সে কিভাবে জানলো যে গ্রামের মানুষ বিপদে আসে, আর তিনি কেনই বা এই গ্রামের মানুষকে উপকার করতে চান। আর আমাদের গ্রামের পশু পাখি যে মিসিং হয়ে গিয়েছে, কখনো মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, তখন এই এটার কারণটা কি? তখন এই আব্দুর রহমান হুজুর সবকিছু খুলে বলেন। তিনি বলেন আপনাদের গ্রামে একজন নাম করা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল আজিজ। এই কথা বলার পর ওইখানে অনেক বয়স্ক কয়েকজন মানুষ ছিলেন। সবাই বলেছেন আমরা আব্দুল আজিজের সম্পর্কে আমার বাপদাদাদের কাছ থেকে অনেক কথা শুনেছি। আমার বাপদাদারা এই আব্দুল আজিজ হুজুরের ভক্ত ছিলেন, তার গল্প করেন, তাদের মুখ থেকে এই হুজুরের গল্প আমরা অনেক শুনেছি। তিনি নাকি অনেক পরহেজগার মানুষ ছিলেন, তাকে নাকি দুষ্টু জিনেরা বাঘের মতো ভয় পেত। আর সেই আব্দুল আজিজের কবর তো এখনো আমাদের এখানেই আছে। উনি মারা গেছেন তো অনেক দিন আগে, আর তার কবর তো এখনো সুরক্ষিতভাবে এখানে আছে এই গ্রামে। তখন আব্দুর রহমান হুজুর বলেন এই আব্দুল আজিজ আমার দাদা। 1947 সালে দেশ ভাগের পর আমার বাবা আমাদের পরিবারকে নিয়ে এই গ্রাম থেকে পাকিস্তানে চলে যায়। তখন থেকে আমরা পাকিস্তানে থাকি। আপনাদের এইখানে যে জঙ্গল আছে সেখানে 23টা পিশাচ জিন থাকে যারা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা বিভিন্ন রূপ ধারণ করে থাকে, কিন্তু এরা প্রত্যেকেই বামন আকৃতির জিন এবং এরা খুবই হিংস্র প্রকৃতির। এদের একজন সর্দার আছে, তার কথা মতো 22 জন চলে। এরা সবাই একই ধর্মের না, এখানে মূলত 3 ধর্মের পিশাচ রয়েছে, মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী।
এদের কাজ হচ্ছে পশু পাখির রক্ত খাওয়া। গ্রামে যখন সব পশু পাখির রক্ত খাওয়া শেষ হয়ে যাবে, তখন এরা এই গ্রামের মানুষের রক্ত খাওয়া শুরু করবে। এভাবে ওরা বিভিন্ন গ্রাম শেষ করে দিয়ে এসেছে, এবার এই গ্রামে এসেছে। তবে ওরা যে নতুন এসেছে তা কিন্তু না, এরা কিন্তু আরো আগে থেকেই এখানে ছিল। আজ থেকে প্রায় 50 বছরের বেশি সময় আগে ঠিক এইভাবে এই বামন পিশাচগুলো এই গ্রামে রাতের বেলা ঢুকতো, পশু পাখিগুলোকে হত্যা করত। তখন আমার দাদা এইসব পিশাচকে বোতল বন্দি করে এবং ওই যে জঙ্গল, ওখানে গিয়ে একটি গাছের অনেক নিচে বোতলগুলোকে পুঁতে রেখে আসে। তো অনেক আগের ঘটনা, তো এটা শুরু হয়েছিল, অতটা ব্যাপকতা পায় নাই, দাদা ধরে ফেলেছিলেন, এই জন্য অনেকেরই বিষয়টা মনে নাই। কিন্তু এখন তো বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, এই জন্য আপনারা সবাই জানতে পারছেন। ওই বোতলগুলো গাছের নিচে পুঁতে রাখা হয়। তো পিশাচগুলো বোতল বন্ধ হওয়ার আগে দাদাকে বলেছিল, কখনো যদি এই বন্দি দশা থেকে মুক্ত তারা পায়, তাহলে এই গ্রামের কোনো পশু পাখি এবং মানুষকে তারা বাঁচতে দেবে না। তারা তো নর্মালি পশু পাখির রক্ত খায়, কিন্তু এই গ্রামের কোনো মানুষকেও বাঁচতে দেবে না। আপনাদের এখানে মাস 3 আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে কয়েকটি গাছ উপড়ে যায়। তার মধ্যে এই পিশাচদেরকে যেই গাছের নিচে বোতলবন্দি করে রাখা হয়েছিল, সেই গাছটি উপড়ে যায় এবং যে কোনোভাবে এই বোতলগুলোর মুখ খুলে যায়, তারা মুক্ত হয়ে যায়। দীর্ঘদিন বোতলে বন্দি থাকার কারণে তারা দুর্বল ছিল। এরপর আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে এবং এই গ্রামে পশু পাখির উপর আক্রমণ করা শুরু করে। প্রথমে পাখির উপর আক্রমণ শুরু হয়, এরপরে পশুর উপরে। আমার দাদা আমার আব্বাকে বলে গিয়েছিল, যদি কখনো ওই পিশাচগুলো মুক্ত হয়ে যায়, তিনি যেন আবার ওই পিশাচগুলোকে বন্দি করে এবং এই গ্রামকে তারা রক্ষা করে। এবং এই পিশাচগুলো মুক্ত হয়ে গিয়েছে। আমাদের অনুগত জিনেরা এসে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিল যে পিশাচ মুক্ত হয়ে গেছে। আমার বাবা আর ভাই যখন একসাথে ছিল, তখন একটা জিন এসে এই খবরটি জানায়। তখন আমার আব্বা আমার ভাইকে পাঠায় এই পিশাচগুলোকে বন্দি করতে। কিন্তু এদেরকে চাইলেই আপনি বন্দি করতে পারবেন না, এদেরকে নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে গিয়ে বন্দি করতে হয়। এখন আব্দুর রহমান বলেন, আজকে রাত থেকে কালো 3টি কুকুর এবং 3টি ঘোড়া দেখতে পারবেন। আপনারা কখনোই ওই কুকুর এবং ঘোড়াগুলোকে আঘাত করবেন না এবং কিছু খেতেও দিবেন না। এদের শুধু রাত্রের বেলায় দেখা যাবে। আপনারা যদি রাতে চলার পথে কিংবা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওঠেন আর এই কালো কুকুর এবং সাদা ঘোড়া দেখেন, তাহলে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রাখবেন, তারপর চোখ খুলবেন। এরা মূলত কয়েকদিনের জন্য থাকবে। আপনাদের ওই পিশাচগুলো যেন কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য এরা আসবে। এরা থাকলে ওই পিশাচগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এই কুকুর এবং ঘোড়াগুলোর কারণে আপনারা ইনশাল্লাহ বেঁচে যাবেন। আপনারা যে যার ঘরে থাকবেন। আজ থেকে 6 দিন পর আমি, আমার বাবা এবং আমার সেই বোবা ভাই আসবো ইনশাল্লাহ। ওই দিন আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ চাহেন তো হয়ে যাবে। আর আপনারা রাতের বেলা চেষ্টা করবেন পারতপক্ষে কেউ ঘর থেকে বের না হতে। আব্দুর রহমান হুজুর আরো বলেন, আমার ওই 6 দিনের মাথায় 3 জন লোক লাগবে, একজন ইমাম সাহেব, একজন হিন্দু পণ্ডিত এবং একজন খ্রিস্টান পাদ্রী, যার খ্রিস্টান ধর্মে পর্যাপ্ত জ্ঞান আছে। ওই 3 ব্যক্তিকে উপস্থিত রাখবেন। এশার নামাজের পর এই তেঁতুল গাছের পাশে 3 রাস্তায় 3 জন দাঁড়িয়ে থাকবে। বাকিটা আমি আর আমার ভাই এসে কি করতে হয় বলবো। এই বলে আব্দুর রহমান হুজুর যেদিক দিয়ে এসেছেন সেদিকে চলে যান। সবাই তাকে থাকতে বলে, কিন্তু হুজুর থাকতে চায় না, তিনি ঘোড়ায় চড়ে চলে যান। উনি কিন্তু অল্প সময়ের জন্য এসেছিলেন এবং এই কথাগুলো বলে চলে যান। তখন উপস্থিত সবাই বলে, হুজুর যা বলে গেল সবাই মেনে চলবেন। গ্রামের প্রধানরা একটা সমস্যায় পড়ে যান। এই গ্রামে ভালো ইমাম সাহেব আছেন, হিন্দু পণ্ডিত আছেন, কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো মানুষ এখানে নাই। এখন খ্রিস্টান ধর্মের পাদ্রী কোথায় পাওয়া যাবে? তখন ওখানে একজন বলেন যে রানাঘাট নামক একটা জায়গায় ভালো একজন খ্রিস্টান পাদ্রী আছে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন যে গ্রামের কিছু মানুষ তার কাছে যাবে এবং তাকে একদিনের জন্য এই গ্রামে আসার অনুরোধ করবেন। তো যে কথা সেই কাজ। এই 6 দিনের মধ্যে মানুষ অনুভব করে যে ঘরের বাইরে এই যে কুকুর ঘোড়া খুব জোরে দৌড়াদৌড়ি করে। মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ শুনতে পেত গ্রামের মানুষ। কেউ কেউ এই কুকুর এবং ঘোড়াগুলোকে রাতের বেলা দেখেছে বলেও শোনা যেত। যাই হোক, এই 6 দিনের মধ্যে কিন্তু কোনো ক্ষতি হয়নি, কোনো গরু ছাগল মিসিং হয়নি, মারা যায়নি। এরপর সেই কাঙ্ক্ষিত দিন আসে এবং গ্রামের সবাই সন্ধ্যা থেকেই সেই হুজুরদের অপেক্ষা করতে থাকেন।
এক পর্যায়ে এশার নামাজের কিছু সময় পর দেখেন 3টি সাদা ঘোড়ায় 3জন লোক আসছে। যখন কাছে আসে সবাই দেখে সেই যমজ 2 ভাই আব্দুর রহিম এবং আব্দুর রহমান, তার সাথে একজন বৃদ্ধ হুজুর, যিনি এই 2জনের পিতা। তারা 3জন এসে গ্রামের সবাইকে সালাম দেন। বিশেষ করে তাদের মধ্যে 2জন সালাম দেন, একজন ইশারায় সালাম দেন, যিনি বোবা। তারা গ্রাম পঞ্চায়েত প্রধানদেরকে বলেন যে সবাই যে যার বাড়িতে চলে যান, আজ রাত্রে কেউ বাইরে থেকে বাইরে বের হবেন না। আর ইমাম, পণ্ডিত এবং পাদ্রী ছাড়া সবাই দ্রুত স্থান ত্যাগ করেন। তখন গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন সবাইকে নির্দেশ দেন সবাই যে যার বাড়িতে জন্য চলে যায়। সবাই সেটাই করেন। পরে সবাই রাতের বেলা ভয়ানক কিছু শব্দ শুনতে পারেন। মনে হচ্ছে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে চিৎকার, কান্নার শব্দ। চারদিকে মনে হচ্ছে যেন বিশাল ঝড় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ভয়ানক ম্যাসাকার চলছে, গণহত্যা চলছে। চিৎকার, চেঁচামেচি, ওরে বাবা রে, মরে গেলাম, আমাকে মেরো না। তো যাদের বাড়ি পশু ছিল, সেই পশুগুলো খুব জোর জোরে ডাকতে থাকে ভয়ে। মনে হচ্ছে তারা আকাশে কিছু দেখছে, দেখে ভয় পাচ্ছে। এভাবেই চলতে থাকে বেশ অনেকক্ষণ। একটা পর্যায়ে সব শান্ত হয়ে যায়। সকালে উঠে সবাই সেই তেঁতুল গাছের কাছে গিয়ে দাঁড়ান। দেখেন 3 ধর্মের 3জন মন খারাপ করে সেখানে বসে রয়েছেন। তখন উপস্থিত সবাই জিজ্ঞেস করেন, তোমাদের মন খারাপ কেন এবং গত রাত্রে কি হয়েছিল? তখন সবাই বলে, গত রাত্রে গ্রামের সবাই চলে যাওয়ার পর আরো 3টি ঘোড়া আসে। তখন তারা আমাদের 3জনকে 3টি ঘোড়ায় উঠতে বলে এবং আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের কোনো ক্ষতি হবে না। তখন আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যই আমরা কাজ করে যাই। ইমাম সাহেব, পণ্ডিত এবং পাদ্রী 3জনই তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের ভালোর জন্য যা যা করার দরকার সেটাই করবেন, প্রয়োজনে প্রাণ বিসর্জন দেবেন। তখন ওই ঘোড়ায় চড়ে 3জন রওনা দেন এবং তাদের সাথে আলাদা ঘোড়ায় পিতা এবং যমজ 2 ভাই রওনা দেন। এক পর্যায়ে তারা সবাই সেই জঙ্গলের কাছে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন 3টি কালো কুকুর এবং আরো 3টি সাদা ঘোড়া সেখানে উপস্থিত রয়েছে। তখন হুজুরদের পিতা বলে ওঠেন, আপনারা আপনাদের ধর্মের রিচুয়াল শুরু করেন, কারণ এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের পিশাচ রয়েছে। তখন উচ্চস্বরে তারা তাদের ধর্ম অনুযায়ী রিচুয়াল শুরু করেন, রুকিয়া শুরু করেন। ওই হুজুরদের পিতা অনেক দূর পর্যন্ত একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে দেন এবং বলেন, শুধু এখানে আপনাদের বহনকৃত 3টি ঘোড়া প্রবেশ করতে পারবে, এছাড়া এই গণ্ডির মধ্যে কোনো পিশাচ শ্রেণীর জিন প্রবেশ করতে পারবে না। এরপর তারা 3জন দেখেন ওই যে পিতা আর 2জন যমজ ছেলে ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভিতরে চলে যান। সাথে 3টা কুকুর এবং 3টি ঘোড়া এবং 2জন 20 থেকে 22 বছর বয়সের যুবক, এবং মনে হচ্ছে সাথে আরো কেউ আছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে তা আরো কয়েকজন আছে। সবাই মিলে দ্রুত জঙ্গলের ভেতর যায় এবং যখন তারা এই 3জনের চোখের আড়াল হয়ে যায়, কিছু সময় পরেই খুব জোরে চিৎকার, কান্নার শব্দ আসতে থাকে। বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে, আকাশে বজ্রপাতের মতো আগুনের ফুলকি উঠতে থাকে। তারা 3জন একটা জিনিস দেখে যে অসংখ্য বামন আকৃতির পশুকে সেই ঘোড়া এবং কুকুরগুলো তাড়া করছে, কিন্তু এই বামন আকৃতির পিশাচগুলো গ্রামে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তাদের রিচুয়ালের কারণে, এই 3জন রিচুয়াল করছে, এই রিচুয়ালের কারণে এবং ওই যে বৃদ্ধ হুজুর একটা নির্দিষ্ট এরিয়া ডাক দিয়ে গেছেন, এই কারণে তারা গ্রামে ঢুকতে পারছে না। এবার একবার তারা জঙ্গল থেকে বের হয়, আবার জঙ্গলের মধ্যে ঢোকে। এভাবে অনেকক্ষণ পর রাতের শেষ দিকে সবকিছু শান্ত হয়ে যায়। তখন সেই বৃদ্ধ ঘোড়ায় করে আসে, সাথে 3টি ঘোড়া নিয়ে। আর ওই বৃদ্ধ তাদের কৃতজ্ঞতা জানায় এই বলে যে, তোমরা গ্রামের জন্য যেটা করেছো, এটা না করলে আমরা পিশাচগুলোকে মারতে পারতাম না। ওই বৃদ্ধ যখন এই কথা বলছিল তখন তার চোখের পানি গড়িয়ে পড়ছিল। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সেই বৃদ্ধ বলে, এই পিশাচগুলোকে মারতে গিয়ে আমার বোবা ছেলেটা মারা গেছে, সাথে আরো 4জন পরহেজগার জিন মারা গেছে। তাদের সকলের লাশ নিয়ে জিনেরা পাকিস্তানে চলে গেছে। আমরা সব পিশাচগুলোকে হত্যা করেছি, আজ থেকে এই গ্রামে আর কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। এই বলে সেই বৃদ্ধ চলে যান। তারপর 3টি ঘোড়া এখানে নামিয়ে দিয়ে 3টি ঘোড়াও চলে যায়। এই কথা যখন 3জন বলে তখন উপস্থিত সবার চোখে পানি এসে যায়। কথিত আছে ওই 3জনকে নাকি ওই বৃদ্ধ 3টি উপহার দিয়েছিলেন, কিন্তু কি দিয়েছিলেন এটা শুধু ওই 3জনই জানতেন, অন্য লোকরা জানতেন না। এতটুকু জানেন যে ওই 3জনকে উপহার দিয়েছিলেন, তাদের বলা নিষেধ ছিল। আর কোনোদিন ওই বৃদ্ধ হুজুর এবং তার ছেলেকে এই গ্রামে দেখা যায়নি।
এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা সময় কিন্তু এই ধরনের পিশাচ শ্রেণীর জিনদের উপদ্রব অনেক বেশি ছিল। তখন অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিদের ওসিলায় এবং তাদের প্রচেষ্টায় এই ধরনের পিশাচ জিনদেরকে কিন্তু তাড়াতে সক্ষম হয়েছিলেন তারা। কিন্তু এখন আসলে এই ধরনের পিশাচ জিনের কথাগুলো কম শোনা যায়, আর সেই বুজুর্গ ব্যক্তিদেরও এখন খুব একটা দেখা যায় না। একদমই যে নাই তা না, আছে, তবে খুবই কম। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে খারাপ লেগেছে সেই বোবা মানুষটির জন্য, যিনি গ্রামের মানুষদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন। তবে পৃথিবীর মানুষেরা সবসময় বীরদেরকে মনে রাখে, যারা বীর, যারা হিরো, যারা মানুষের কল্যাণে আত্মত্যাগ করতে কখনো পিছপা হন না, তাদেরকেই মানুষ মনে রাখে। ইনারাই শাহাদতের মর্যাদা পান, আল্লাহর কাছে অনেক উঁচু স্থানে থাকেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা ইমেল অ্যাড্রেসটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাহবুব হাসান হৃদয়। ওনার বাসা কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। তো এই ঘটনাটি মূলত উনি এবং ওনার বন্ধু 2016 সালের ডিসেম্বরের শেষ দিকে নিজেরা প্রত্যক্ষ করেছিলেন। ওই সময়ে ওনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দৌড়াদৌড়ি করছিলেন। স্বাভাবিকভাবে ইন্টারমিডিয়েট পাশ করার পর এই সময়টা আমরাও পার করে এসেছি। তো উনি এবং ওনার বন্ধু, তার নাম হচ্ছে মনিরুল ইসলাম মনিরের বাড়ি আবার রাজবাড়ী জেলায়, মানে আমার যে জেলা। তো ওনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম তো ওই সময় চলছে, আর ওনাদের শেষ পরীক্ষা ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো উনি এবং ওনার এই বন্ধু মনির কুষ্টিয়া থেকে পাবনা পরীক্ষা দিতে যান। ওনাদের দুইজনের সিট পড়েছিল শহরের দুই প্রান্তে, আর এক্সাম ছিল বিকেলের শিফটে। এই কারণে এক্সাম শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর একে তো শীতকাল, দিন ছোট, আবার ওনারা দুজন দুই প্রান্ত থেকে এক জায়গায় হতে একটু সময় তো লেগে যাবেই, এটাই স্বাভাবিক। আর এই সুযোগে কিন্তু চারদিকে অন্ধকার নেমে এসেছে। তো দুজনে যখন একত্র হয়েছেন তখন ওনারা টার্মিনালে যান বাসের উদ্দেশ্যে, কিন্তু ওখানে গিয়ে দেখেন ওনারা পৌঁছানোর কিছুক্ষণ আগেই শেষ যে ডিরেক্ট বাসটা কুষ্টিয়া আসার, ওটা ছেড়ে চলে গেছে। পরবর্তীতে টার্মিনালের একজন দোকানদার ওনাদেরকে পরামর্শ দেন যে তোমরা বাবা সিএনজিতে করে দাসুরিয়া মোড়ে চলে যাও, ওখান থেকে কুষ্টিয়ার বাস পাবা। তো যারা এই রুট চেনেন তারা ভালো করেই বুঝতে পারবেন আর কি, এই দাসুরিয়া মোড়, এই জায়গাগুলো। তো ওই দোকানদারের কথা মতো এই দুজন একটা সিএনজি নিয়ে দাসুরিয়াতে চলে যান। এই দাসুরিয়াতে গিয়ে সিএনজিতে 5 জন যাত্রীর জন্য অপেক্ষা করতে হয়, মানে 5 জন না হলে সিএনজি কিন্তু ছাড়তে চায় না, না হলে রিজার্ভ নিয়ে যেতে হবে। তো 5 জন লোক হতে বেশ কিছু সময় চলে যায়। কিন্তু মূল সমস্যা বেঁধে যায় ওই দাসুরিয়া মোড়ে গিয়ে। উনি এবং মনির প্রায় 35 থেকে 40 মিনিট দাঁড়িয়ে থাকেন বাসের জন্য। তো দুইটা কিন্তু কুষ্টিয়ার বাস ওনারা পেয়েছিল না, কিন্তু এই দুটোই ছিল একেবারে ঠাসাঠাসি করে ভর্তি। অ্যাডমিশন স্টুডেন্ট যারা, ওনারা তো ওই বাসে উঠেছেন, মানে কোনোভাবেই ওই বাসে ওঠার উপায় নেই, ঝুলে ঝুলে যাওয়ার উপায় নেই। কি আর করা, বাস না পেয়ে আবার ওনারা সিএনজিতে করে রূপপুরে চলে আসেন। এই রূপপুরেই মূল ঘটনাটির সূত্রপাত ঘটে। তখন রাত 9টা কি 9:30 বাজে। ওনাদের ক্ষুধা লেগে গেছে, হালকা নাস্তা করেন ওই রূপপুর মোড়েই। নাস্তা শেষে
মনির বলে ওঠে ওকে একটু হালকা ওয়াশরুমে যেতে হবে। তা আশেপাশে তো আসলে ওয়াশরুম নেই, এখন কি করা যায়? তখন মনির হাঁটতে হাঁটতে ওই দোকানগুলো থেকে একটু দূরে চলে যায়। তো এই হৃদয় ভাইও উনিও মনিরের সাথে সাথেই হাঁটছিলেন। তো একটু অন্ধকারের মতো একটা জায়গা দেখেন, তো মনির রাস্তা থেকে নিচে নেমে যান। ওখানে একটা বড় এবং পুরনো বিশাল একটা গাছ রয়েছে, গাছের পেছনে যায়। তো গাছটা পাকড় গাছ বা বট গাছ এই জাতীয় কিছু একটা হবে, ওনারা ভালো করে বুঝতে পারেন না আর কি এটা এক্সাক্ট কোন গাছ। আর এই যে মাহবুব হাসান হৃদয় ভাই উনি রাস্তার উপরে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর মনির রাস্তায় উঠে আসে, তার চেহারায় একটা চিন্তার ভাব। তো মনিরকে উনি জিজ্ঞেস করেন যে কিরে মনির, কি হয়েছে? তো মনির কথার উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করলো যে আচ্ছা তুই কি আমার পেছনে কাউকে ওইদিকে যেতে দেখেছিস? তো উনি উত্তর দেন কই না তো, কেন? তো জবাবে মনির বলে যে সে যখন ওই জায়গাটাতে যায় তখন ওর কাছে মনে হয় ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং একবার না একাধিকবার মনে হয়েছে এটা। ব্যাপারটা এই মাহবুব হাসান হৃদয় ভাইয়েরও খটকা লাগে। তখন উনি খেয়াল করেন যে এত ব্যস্ত একটা মোড়ের পাশে হওয়া সত্ত্বেও জায়গাটা খুবই নির্জন, আর ওখানকার বাতাসটা একটু ভারী ভারী মনে হচ্ছিল ওনাদের কাছে। তবে ব্যাপারটা একরকম উড়িয়েই দিলেন উনি এবং বললেন আরে এসব কিছু না। কিন্তু এই মাহবুব হাসান হৃদয় ভাই উনি কিন্তু বুঝতে পারছিলেন যে মনিরের সন্দেহটা কিন্তু এখনো কাটে নাই, যে নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে, সে একটু কোনো কিছুতে ভয় পাচ্ছে এরকম আর কি। তো এবারে আর ওনারা দেরি করতে চাচ্ছিলেন না, ভাবলেন যে বেশি টাকা লাগলেও একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে সরাসরি কুষ্টিয়াতে চলে আসবেন। সেভাবেই ওনারা একটা সিএনজিতে কথা বলেন, সিএনজি চালকের সাথে ভাড়া মিটমাট করে রূপপুর থেকে সিএনজি চলা শুরু করলো। তো সিএনজিতে ওনারা দুজন যেহেতু রিজার্ভ নিয়েছেন, তো মনির আর উনি পেছনের সিটে বসে আছেন। কিছুক্ষণ পর মনির একটা ভয়ঙ্কর তথ্য এই হৃদয় ভাইকে দেয়। মনির বলল সে যখন ওই ওয়াশরুমের প্রয়োজনে মানে প্রাকৃতিক ডাকের প্রয়োজনে ওই জায়গাতে গিয়েছেন তখন হঠাৎ করে একটা সাউন্ড শুনছেন, এরপর থেকে এখনো শুনে যাচ্ছেন। কি সে সাউন্ড? মনির বলল কাকের বাচ্চা বা কোনো কাক মারা গেলে অনেকগুলো কাক যেমন একসাথে ডাকাডাকি করে ওই রকম শব্দ, কিন্তু খুব ধীরে এবং ফিস ফিস টাইপের। তো মনির এটা শুনছে, হৃদয় ভাই কিন্তু এটা শুনছে না। আর এই বিষয়টা ওনার কাছে কোনো সমস্যা ওই সময় মনে হচ্ছিল না। ওনার সাথে সমস্যা শুরু হয় যখন লালন শাহ সেতু অতিক্রম করবেন তখন, বা অতিক্রম করছিলেন। ব্রিজে ওঠার অল্প সময় পরেই উনি খেয়াল করেন যে ব্রিজের বাম পাশে রেলিং ধরে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। দেখতে অতিরিক্ত চিকন এবং 8 থেকে 9 ফুট লম্বা কোনো মানুষের মতো, পুরো অবয়বটাই কালো, পানিতে ভেজা। আর পানিতে ভেজা কোনো কিছু যেমন আলো পড়লে একটু চিকচিক করে, ঠিক ওই রকম তার শরীরটা ভেজা ভেজা লাগছিল। হাত দুটো ঠিক বোঝা যায় না, মনে হয় যেন শরীরের সাথে একদম লেপ্টে লাগানো আছে হাত দুটো। আর পা দুটো মনে হচ্ছিল দুটো পা এক পা হয়ে গেছে, মানে দুটো পা এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা পা, আর চেহারা বোঝা যাচ্ছিল না। কিন্তু এতটুকু মনে হলো এই অবয়বটা এই সিএনজির পেছনে যে দুজন বসে আছে এদেরকেই দেখছে। আর চলন্ত গাড়ি থেকে আসলে এত অল্প সময় এত কিছু বোঝা যাওয়ার কথাও না, কিন্তু ওনার স্পষ্ট মনে আছে, মানে হৃদয় স্পষ্ট মনে আছে, কারণ আরো অল্প কিছুক্ষণ পরেই এই জিনিসটা আবার উনি দেখেন, একই ভঙ্গি একই চাহনি। তো বলে রাখা ভালো উনি বাম পাশে বসেছিলেন আর মনির ডান পাশে। তো প্রথমবার মনের ভুল মনে করলেও দ্বিতীয়বার যখন দেখেন তখন কিন্তু মনিরকে বিষয়টা জানান। আর জানানোর পর উনি দেখেন যে মনির তো আগে থেকেই চিন্তাগ্রস্ত। আর মনিরকে বলেন যে এই মনির, বাম পাশে একটু খেয়াল করতে, কিছু দেখতে পাস কিনা। এবারে ওনারা দুজনই বাইরে তাকিয়ে আছেন। ব্রিজে ওই সময় ওনারা কিছু দেখেন নাই, কিন্তু ব্রিজ থেকে নামার পর, ব্রিজ থেকে মানে নেমে গিয়ে আরো 10 থেকে 15 মিনিট যখন গিয়েছেন তখন দুজনেই একসাথে জিনিসটা দেখেন। কিন্তু এবারে জিনিসটা চোখ বোঝা যাচ্ছিল, প্রথমবার তো চোখ এবং চেহারা বোঝা যাচ্ছিল না। চোখ দুটো একদম রক্তবর্ণ ওনাদের দিকেই তাকিয়ে আছে। দেখে তো উনি এবং মনির দুজনই শিউরে ওঠেন। ওনাদের হৃৎপিণ্ড এত জোরে কম্পিত হচ্ছিল মনে হচ্ছে শরীর থেকে মানে এই পাঁজর ফেটে বের হয়ে আসবে। মনির চেহারা তো ফ্যাকাশে হয়ে যায়। আর ওনারা দুজনে যে সত্যি সত্যি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন এটা নিয়ে আর ওনাদের নিজেদের মধ্যে কোনো সন্দেহ নাই। তো ওনারা নিজেদের মধ্যে বেশি কথাও বলতে পারেন নাই ভয়ে, শুধু জাস্ট ইশারা করে নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন যে ওনারা দুজনেই ঠিক দেখেছেন কিনা।
এবারে এই যে হৃদয় ভাই ড্রাইভার যিনি আছেন ড্রাইভার তাকে বলেন যে ভাই রাস্তার বাম সাইডে কি কাউকে দেখেছেন মাত্র? তো ড্রাইভার বলেন যে না তো, কেন, কেউ কি থামার সিগন্যাল দিয়েছে নাকি? তো হৃদয় ভাই বলেন যে না, আমি একজনকে দেখলাম মনে হলো। তো উনি আবার ড্রাইভারকে বুঝতে দিতে চাচ্ছিলেন না যে ওনারা ভয় পেয়েছেন। আর হৃদয় ভাই তখন মনিরকে বলেন যে সাইডেই তাকানোর দরকার নাই, সোজা রাস্তায় তাকায় থাক, নাহলে ঘুমানোর চেষ্টা কর, সাইডে আমরা চোখই দেবো না, আর সুরা দোয়া দুরুদ যা জানিস পড়তে থাক, আমিও পড়তে থাকি। এই বলে উনিও ওনার জানা সুরাগুলো পড়তে থাকেন, এই পাশে পাশে তাকাচ্ছেন না। খুবই দুর্বিষহ ছিল প্রতিটি মুহূর্ত, সময় যেন কাটছেই না। পথ শেষ হবার কোনো নামই নেই। কোনো মতে চোখ কান বুঝে ওনারা মজমপুর গেটে এসে পৌঁছান, যেটা কুষ্টিয়ার। তো অনেক রাত হয়ে গেছে, আনুমানিক 12:30 কি 1টা, কিন্তু ওখানে অনেক লোকজন আছে তখন। তো লোকজন দেখে ওনারা কিছুটা স্বস্তি পান। সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেন। ভাড়া নেওয়ার পর ড্রাইভার যিনি ওনাদেরকে বলেন যে ভাই, রাত বিরাতে মানুষ কত কিছু দেখে, যাই দেখছেন না কেন ভুলে যান, এগুলো নিয়ে চিন্তা করেন না। কিন্তু এদিকে হৃদয় ভাই কিন্তু কিছু বললেন না, কিন্তু এতটুকু বুঝতে পারলেন এই ড্রাইভার সাহেবও মনে হয় কিছু একটা টের পেয়েছেন। এদিকে ওনাদের ভয় কিন্তু কাটে নাই। উনি মনিরকে বললেন যে আজ আর তোর মেসে যাওয়ার দরকার নাই, কারণ মনির আবার মেসে থাকতো। এই কারণে এই হৃদয় ভাই বলেন যে আজকে তুই মেসে যাস না, আমাদের বাসায় চল। আসলে কারোরই ওই সময় একা একা কোথাও যাওয়ার সাহস ছিল না। ওনারা মজমপুর থেকে কুষ্টিয়া সদর হসপিটালের দিকে হাঁটা শুরু করেন। হাসপাতালের পেছনেই কিন্তু এই পেয়ারাতলা, যেখানে ওনাদের বাসা, মানে এই যে হৃদয় ভাইদের বাসা। কিছু দূর হাঁটতেই এই হৃদয় ভাই একটা চিকন ফিসফিস শব্দ শুনতে শুরু করেন, কাক ডাকার মতো শব্দ। আর এই শব্দের সাথে সাথে উনি ফিল করেন যে ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ওনার হার্টবিট হুট করে বেড়ে যায়। উনি চমকে উঠে পেছন দিকে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। তখন উনি মনিরকে বলেন যে মনির, কিছু কি শুনতে পাচ্ছিস? তো তখন মনির আবার সূচক মাথা নাড়ে যে হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তো ওনারা তো দোয়া দুরুদ আরো জোরে জোরে পড়তে থাকেন, আবার হাঁটতে থাকেন জোরে জোরে। পুরো রাস্তাতেই এই যে হৃদয় ভাই কারো উপস্থিতি টের পাচ্ছিলেন, কিন্তু পেছনে বা সাইডে তাকানোর সাহস পাচ্ছিলেন না ওনারা। আর উনি মনিরকেও বলেছেন যে পেছনে তাকাবি না, খবরদার। হসপিটাল এরিয়াতে ঢোকার পর ওই শব্দটা যেটা পাচ্ছিলেন, যে কাক ডাকার মতো ফিস ফিস শব্দ একটা যেটা হচ্ছিল আর কি, খুব আস্তে আস্তে, এই শব্দটা হুট করে থেমে যায়। দুজনে একসাথে বুঝতে পারেন যে ওই শব্দটা নেই। ওনাদের একটু স্বস্তি লাগে। আর ওনাদের বাসায় যাওয়ার শর্টকাট রাস্তা হলো হসপিটালের ভেতর একটা পুকুর পাড় আছে, ওই পুকুর পাড় ঘেঁষে বাউন্ডারির ভাঙা অংশ দিয়ে বের হওয়া। যারা কুষ্টিয়া সদর হসপিটালে গিয়েছেন তারা বুঝবেন যে আসলে এটা কোন রাস্তা। তো হাসপাতালে রাতেও মানুষ থাকে, তাই কোনো সমস্যা হবার কথা না, এটাই ভেবেছিলেন ওনারা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা ঘটে, এটা কিন্তু এখনো বাকি আছে। হসপিটালের ভেতরে মূল ভবনের পেছনে কিছু পরিত্যক্ত বিল্ডিং রয়েছে, মানে পুরনো বিল্ডিং আর কি। এখানে কেউ কেউ আবাসিক থাকে আর কি, আবার কিছু বিল্ডিং দেখে পরিত্যক্ত মনে হয়। এই বিল্ডিং গুলোর চারপাশে অনেকগুলো পুরনো এবং বেশ বড় আকৃতির গাছ আছে। তো পুকুরের কোন আসা মাত্রই এই দুইজন ওই দিক থেকে একটা কটমট কটমট শব্দ শুনতে পান। কিছু না ভেবেই ওনাদের চোখ চলে যায় ওই দিকের একটা গাছে। এরপর ওনারা যেটা দেখেন, এটা ছিল ওনাদের জীবনে এখন পর্যন্ত দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। বিশেষ করে এই হৃদয় ভাই দেখেন একটা মানুষ আকৃতির জন্তু, যার পুরো শরীর কালো, কিন্তু কালোর মধ্যে মনে হচ্ছে ডোরা কাটা ভাব। ব্যাঙের গায়ের মতো পিচ্ছিল একটা ভাব পুরো গায়ে। ছোট ছোট লাল দুটো চোখ আছে, খুব বড় চোখ না, আমরা যে বলি না বিশাল বড় বড় টেনিস বলের মতো লাল টকটকে চোখ, ওরকম না, ছোট ছোট চোখ। আর ব্যাঙের হাতের মতো হাতও আছে, কিন্তু পা নেই। পায়ের অংশটা একটু মোটা লেজের মতো, যেটা শেষ অংশ দেখা যায় না। ওই জন্তুটি গাছের উপরের দিকের একটা ডালে বসেছিল। ওনারা তাকানোর পরপরই এই জন্তুটা টিকটিকি যেভাবে দেয়ালে হাঁটাহাঁটি করে বা গাছ থেকে নামে মাথা নিচের দিকে দিয়ে, ওইভাবে গাছ পেঁচিয়ে পেঁচিয়ে নামতে শুরু করে। অনেক সময় দেখা যায় যে টিকটিকি, কাঠবিড়ালি এগুলা কিন্তু গাছের চারদিকে ঘুরে 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 নামতে থাকে, ওইভাবে নামছিল। এবং এমন ভাবে নামছে যেন নেমে ওনাদের দিকে ছুটে আসবে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ওনারা কেউই চিৎকারও দিতে পারছেন না, দৌড়ও দিতে পারছেন না। কেমন যেন একটা মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে ওই ভয়ঙ্কর দৃশ্যই দেখে চলছেন। কোনোভাবেই কেউ নড়তে পারছেন না, মুখও খুলতে পারছেন না, দম একদম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল ওনাদের। এমন সময়ে কে বা কিছু একটা ওনাকে আর মনিরকে একটা ধাক্কা দেয় সামনের দিকে। কে ধাক্কা দিল এটা বুঝতে পারেন নাই। এই ধাক্কায় উনি আর মনির যেন হুঁশ ফেরত পান।
তখন এই যে হৃদয় ভাই উনি এক হাত উঁচু করে ইশারা করেন, মানে নখ দিয়ে ইশারা করেন এবং চিৎকার দিয়ে একটা কথাই বলতে পারেন যে মসজিদ মসজিদ। এখানে বলে রাখা ভালো, সদর হসপিটালের 3য় গেটের বাইরে কুষ্টিয়া পৌর গোরস্থান জামে মসজিদ। তো মসজিদ বলে চিৎকার দেওয়ার পর উনি ওই মসজিদ লক্ষ্য করে দৌড় দেন, মনির ওনার পেছনে পেছনে দৌড়াতে থাকেন। ওই জন্তুটা কিন্তু তখনও গাছ থেকে নামে নাই। তো ওনারা প্রাণপণ দৌড়ে সোজা মসজিদে ঢুকে পড়েন। ঢুকেই বাইরের দিকে তাকান কিছু দেখা যায় কিনা দেখার জন্য। এদিকে তো ওনাদের হাত পা কাঁপছে, শীতের রাত হওয়া সত্ত্বেও দুজনেই ঘেমে ভিজে একাকার আর হাঁপাচ্ছেন সমানে। এমন সময় একটা কণ্ঠ শুনতে পান যে বাবারা ভয় পাইছো নাকি তোমরা? তো ওনারা তাকিয়ে দেখেন যে মসজিদের সামনের কাতারে একদম মেম্বারের সামনে একজন হুজুর বসে আছেন। ওনাকে প্রথম দিকে খেয়াল করেন নাই ওনারা যখন মসজিদে ঢুকেছেন আর কি। তো শুরুতে তো ওনারা কথাই বলতে পারছিলেন না, পরে একটু সাহস সঞ্চয় করে হৃদয় ভাই বলেন জি হুজুর ভয় পেয়েছি। তো হুজুর জিজ্ঞেস করলেন যে বাসা কোথায় তোমাদের? ও উত্তর দেন হৃদয় ভাই। তো এবার হুজুর বললেন এইদিকে আসো। তো ওনারা দুজনের সামনের কাতার দিকে এগিয়ে গেলেন। হুজুরের সান্নিধ্যে ওনাদের ভয় অনেকটাই কমে গিয়েছিল। তো হুজুরের কাছে গেলে উনি সূরা পড়ে ওনাদের মাথায় ফু দিলেন। এরপর উনি ইসমাইল বলে ডাক দিলেন। অল্প বয়স্ক একজন মাদ্রাসার ছাত্র মসজিদের ভেতরে আসলো। হুজুর বললেন যে এদের একটু বাসায় এগিয়ে দিয়ে আসো তো, কাছেই থাকে, ভয় পেয়েছে তো। তখন ইসমাইল বলল ভাই চলেন আমি এগিয়ে দিয়ে আসি আপনাদেরকে। তো এই দুইজন এতটাই ঘোরের মধ্যে ছিলেন যে হুজুরকে যে ধন্যবাদ দিবেন এই জিনিসটা তাদের মাথায় আসে না, শুধু সালাম জানিয়ে ইসমাইলের সাথে বের হয়ে পড়েন। তো ইসমাইল একটু সামনে আর উনি আর মনির একটু পেছন পেছন হাঁটছিলেন। কোনো এক অদ্ভুত কারণে মনের মধ্যে আর কোনো ভয় কাজ করছিল না ওনাদের। বাসাটাও খুব দ্রুত পেয়ে যান, কারণ বাসা তো কাছেই ছিল। বাসা পাওয়া মাত্রই ইসমাইল খুব দ্রুত ফেরত চলে যায়। তো এই হৃদয় ভাই কিন্তু ইসমাইলকে ভেতরে আসতে বললেও ইসমাইল শোনে নাই, সে চলে যায়। ওই দিন তো ওনারা প্রচন্ড ক্লান্ত ছিলেন, আর বাসায় এই বিষয়ে বিস্তারিত কিছু বলেন নাই, শুধু বাস মিস করার কারণে লেট হয়েছে এই বিষয়গুলো বাসায় আর কি এটা বলেছিলেন আর কি। আর মনিরের সাথে এই বিষয় নিয়ে রাতে আর কোনো আলোচনাই করেনি, বিছানায় যাওয়া মাত্র ওদের ঘুম চলে আসে। পরদিন ঘুম থেকে উঠেই মনিরের সাথে এই বিষয় নিয়ে কথা বলেন, আলোচনা করেন যে আসলে কি হলো ওনাদের সাথে। খারাপ কিছু একটা ওনাদের পিছু নিয়েছিল এটা বুঝতে পারেন। কিন্তু তখন ওনাদের মনে হয় আচ্ছা ওই হুজুর আর ইসমাইলকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, এই সমস্যাটা নিয়ে কি করা যায় বা এটা আবার পরবর্তীতে আমাদের সাথে কিছু সমস্যা হবে কিনা এই বিষয়টা ওনার কাছে জিজ্ঞেস করা যেতে পারে। তো ওনারা মসজিদের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। কিন্তু অবাক করা বিষয় হলো ওই হুজুরকে আর কোথাও খুঁজে পান না। হুজুরকে না পেয়ে ইসমাইলকে খুঁজতে থাকেন, একজনকে পেয়েও যান, কিন্তু ওই যে রাস্তার ইসমাইল যিনি এগিয়ে দিয়েছিলেন আর যে ইসমাইলকে ওনারা পেয়েছেন এই দুইজন এক ব্যক্তি নন। আর ওই মসজিদে ওই হুজুরকে কখনোই ওনারা এর পরবর্তীতে দেখেন নাই। আর আল্লাহর অশেষ রহমতে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যাও হয়নি। আর এই ঘটনাটি ঘটার পর এই যে হৃদয় ভাইয়ের এই প্যারানরমাল বিষয় নিয়ে আগ্রহ জন্ম নেয়, তখন থেকে উনি রেডিও স্টেশনের বিভিন্ন প্রোগ্রাম শোনা শুরু করেন আর কি। আর তার ধারাবাহিকতায় আমাদের আফনান দা হরর ওয়ার্ল্ডও উনি রেগুলার শোনেন বলে আমাদেরকে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মাহবুব হাসান হৃদয় ভাইকে, চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা আপনাদের দুই বন্ধু নিজেদের সাথে ঘটেছিল এটি শেয়ার করেছেন। আর আমি প্রত্যেকটি ঘটনায় কিন্তু বিশেষ করে এই রিলেটেড ঘটনা যেটা বললাম একটি কথা কিন্তু বলি যে রাতের বেলা হুটহাট করে যে জায়গাটা প্রাকৃতিক কাজ সারার জায়গা না সেখানে বসা যাবে না বা এই টাইপের কোনো কাজ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আল্লাহর অশেষ রহমতে আপনারা বেঁচে গিয়েছেন, কিন্তু এই সমস্যার কারণে অনেক কষ্ট পেয়ে যাচ্ছে এরকম নজির বহু আছে এবং এই টাইপের ঘটনা আমরা অনেক শেয়ার করেছি। আমাদের এবারের এপিসোডেও এই টাইপের ঘটনা আরো একটা আছে। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে।